জান ছাড়ো না, আজ দেরি হয়ে গেছে। না, আজ তোমাকে ছাড়ছি না। আজ অনেক আদর করব। ইস, আমার শরম করে না বুঝি? ওরে আমার লজ্জাবতী। ইস জান, তোমাকে লজ্জা পেলে না অনেক কিউট লাগে। যা দুষ্টু, এভাবে বললে আমার অনেক লজ্জা করে। এসো জান, তোমাকে একটা কিস করি। তোমারই তো সব, যা ইচ্ছা করো। পারমিশন পেয়ে গেছি। এই কেড়ে, তার মানে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। ওই ছাড়া কান্না করছিস কেন? তাকিয়ে দেখি এক ডাইনি থুক্কো, মানে আমার ক্রাশ জান্নাত আপু। তুমি আমার এত স্বাদের স্বপ্নে পানি ঢেলে দিলে। তুই স্বপ্ন মনে করে কাকে চুমু দিতে গেছিস আজ? আমার বউরে। সে তো আমি, বিড়বিড় করে বললাম। এই তুমি কি বললে? কিছু না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আজ কলেজে তাড়াতাড়ি যেতে হবে। আমার এক বান্ধবীর বিয়ে আজ, আমাকে নিয়ে শপিং এ যাবে। বান্ধবীর বিয়ে হলে কলেজে যাবে কেন? তুই কলেজে যাবি, তাই আমাকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে আসবি। আজ আমি কলেজে যাব না। চাচিকে বলবো যে তোমার মেয়ে নাকি আজ কলেজে যাবে না। কি বললি তুই? আম্মারে বলবি? দাঁড়া। বলেই আমার বুকের উপর উঠে বসলো। আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন চাচিরে কিছু কমু না। চেঁচিয়ে চেঁচিয়ে বললাম। ওই ছ্যামড়া, এত জোরে চিল্লাচ্ছিস কেন? আমি কি কানে কম শুনি? আমি ভাবছি আজকেও এলো না কেন আমাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে। আপু আজকেও বাসায় নেই নাকি? এই জন্যই তো তোকে আজ এইভাবে ধরছি। আমাকে ভয় দেখাস? এই জান্নাতকে ভয় দেখাস? কি বললি? আমি চাচিকে বলবো যে তোমার মেয়ে নাকি আজ কলেজে যাবে না? কেন, বাসার সবাই কোথায় গেল? আব্বু আম্মু দাদিকে দেখতে গেছে, আর বড় চাচু অফিসে গেছে, আর চাচি বাজারে গেছে। আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার বিরুদ্ধে চাচির কাছে বলবো না। না, এত সহজে তো তোকে আজ ছাড়ছি না। আমি যখন কোনো মেয়ে পটাতে যাই তখন তুমি এসে এমন ভাবে আমাকে মারো কেন? আর যে মেয়ে আমাকে প্রপোজ করতে আসে সেই মেয়েকে মারো কেন? তোকে না বলছি কোনো মেয়ের কথা আমার সামনে বলবি না? কিন্তু কেন, তুমি কি চাও না তোমার এই গুলোমুলো চাচাতো ভাইটার একটা গার্লফ্রেন্ড থাকুক? না, চাই না। এখন চুপ করে শুয়ে থাক, আমি একটু ঘুমাবো। এখানে কেন? তোমার রুমে যাও, আমি এখন উঠবো। কাল রাতে আমার ঘুম হয়নি, এতক্ষণ তুই ঘুমাইছিস, এখন আমি ঘুমাবো। কিন্তু? কোনো কিন্তু না, চুপ। দেখো আপু, আমরা এখন বড় হয়েছি, এখন কিন্তু তোমার আমার রুমে ঘুমানো ঠিক না। আমি তোর রুমে ঘুমাবো, তোর বুকেও ঘুমাবো, দেখি কে কি বলে। জান্নাত আপু আমার বুকের উপর শুয়ে পড়লো। আপনারা কিছু মনে করবেন না, এটা নতুন কিছু না। প্রত্যেক দিনই এই মেয়ে আমার রুমে এসে এমন করে। তবে আব্বু আম্মু চাচা চাচি সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। জানি না এর কারণ কি। তবে এই মেয়ে কি চায় আমি নিজেও জানি না। নিজেও প্রেম করবে না, আমাকেও প্রেম করতে দেবে না। এই আপু, তোমাকে না তোমার বান্ধবীর বিয়ের জন্য শপিং এ যেতে হবে? যাবো কিছুক্ষণ পর, এখন একটু ঘুমাতে দে। আমি আর কিছু বললাম না। আপু ঘুমিয়ে পড়লো। আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। কি মায়া তার চেহারায়। মন চাইছে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তা মনে হয় এই জীবনে হবার নয়। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। আমি আরিয়ান, আপনারা তো আমাকে চেনেন। আর এই যে আমার বুকে শুয়ে আছে, ও জান্নাত, আমার প্রত্যেক গল্পের নায়িকা। ওকেও আপনারা চিনেন। আব্বু আম্মু চাচা চাচিকে নিয়েই আমাদের পরিবার। আমি এবার ইন্টার 3 বছরের ছাত্র, আর জান্নাত আপু আমার 1 ক্লাস উপরে। আশা করি এতটুকু পরিচয়ে আপনাদের জন্য এনাফ। কিছুক্ষণ পর খেয়াল করলাম আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমার কাছে আসলো। এইভাবে তাকিয়ে আছো কেন? আজ আবার? তুমি তো জানো এটা রোজকার নাটক। এখন ওঠ, ফ্রেশ হয়ে আয়। আপু যে ঘুমিয়ে আছে। একপাশে শুয়ে দিয়ে উঠে যা। তোমার কপালে শনি আছে আম্মু। সেটা আমি বুঝবো, তুই ওকে একপাশে শুয়ে দে। আমি আপুকে একপাশে শোয়াতে যাব, অমনি জেগে গেল। এই কি করছিস তুই? আম্মু বলল একপাশে তোমাকে শুয়াই দিতে। আম্মুর দিকে ইশারা করে জান্নাত পিছনে তাকিয়ে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। আমি ছাড়া পেয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। শাশুড়ি, তোরে তো আজ খাইছি। আই, একদম পাগলামি করবি না। জান্নাত গিয়ে আম্মুকে কোলে তুলে নিল। এখন তুমি আমাকে ঘুম পাড়াবে। আম্মু একটু চিকন আর খাটো মানুষ, তাই তাকে জান্নাত সহজেই কোলে তুলে নিল। আই, আমাকে নামা, আমি পড়ে যাব। এত সহজে ছাড়ছি না। তুমি আমার স্বামীর বুক থেকে আমারে তুলছো, এত সহজে ছাড়ি? তাহলে কি করবি? জান্নাত আম্মুকে তার রুমে নিয়ে গেল। খাটের এক কোণে বসিয়ে তার কোলে মাথা রেখে বলল, এবার আমি তোমার কোলে ঘুমাবো। আমার কাজ আছে, যেতে দে মা। এত সহজে না। তুই এমন করিস কেন? কেন করি? তুই ওর গায়ের উপর শুয়ে থাকিস কেন? তুমি তো জানোই আমি ওকে ভালোবাসি, আর দাদু মরার আগে বলেছিল আমার ভবিষ্যৎ স্বামী তোমার ওই গুণধর ছেলে। তা ঠিক আছে, তোর ভবিষ্যৎ স্বামী আমার ছেলে, কিন্তু কিন্তু কি?
বিয়ের আগে এভাবে ওর রুমে যাস, ওর গায়ের উপর শুয়ে থাকিস, এটা কিন্তু ঠিক না। কেউ দেখলে খারাপ ভাববে। তাহলে বিয়ে দিয়ে দাও। এখনো পড়ালেখা শেষ হয়নি, বিয়ে? তাহলে আমিও এমনই করে যাব। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি ওরা চলে গেছে। যাক বাবা, বাঁচলাম এই মেয়ের হাত থেকে। আমি শার্ট প্যান্ট পরে চলে আসলাম আপুর রুমে। এসে দেখি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছে মহারানী। আপু, কলেজে যাবা না? ও, আমি তো ভুলেই গেছি। ধ্যাৎ। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি ওয়েট করছি। আমি নিচে চলে আসলাম। শাশুড়ি আম্মা, আপনাকে পরে দেখছি। আবার পরে? এতক্ষণ যে বসিয়ে রাখলি, এটা কি কম ছিল? কম ছিল। তোমার শাস্তি আছে। আবার শাস্তি? শাস্তি। তোমাকে আমার জন্য আমার প্রিয় খাবার বানাতে হবে। সেটা তো প্রায় বানিয়ে দিই। প্রায় বানালেও আজকেরটা একটু স্পেশাল চাই। ওকে ওকে বানাবো, এখন তাড়াতাড়ি কলেজে যা। আজ তো আমি কলেজে যাব না। তাহলে কয়ে যাবি? আমার এক বান্ধবীর বিয়ে, তার সাথে শপিং এ যাব। প্লিজ শাশুড়ি আম্মু, আপনি একটু আম্মুকে ম্যানেজ করেন। ওকে আমি ম্যানেজ করব। তুমি ম্যানেজ করলে কি হবে? তোমার ছেলে তো গন্ডগোল লাগিয়ে দেয়। লাগবে না, তুই তাড়াতাড়ি রেডি হ, তোর জন্য বসে আছে। আর আজ নাস্তা বানাইনি, বাইরে থেকে খেয়ে নিস তোরা। আমি গেলাম। ওকে আমার সোনা শাশুড়ি আম্মা। আম্মু একটা মুচকি হাসি দিয়ে চলে আসলো। আম্মু, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? বলছি আপু রেডি হয়েছে, অনেক লেট হয়ে যাচ্ছে। আসছে। আর এই নে টাকা, বাইরে থেকে খেয়ে নিস। আজ বাসায় নাস্তা বানাইনি। ও, কেন বাসায় নাস্তা বানাওনি কেন? বানাইনি কারণ তোর চাচা চাচির সকাল ভোরে চলে গেল তোর চাচির বাড়ি, আর তোর আব্বু না খেয়ে চলে গেল অফিসে, আর আমি বাজারে গিয়েছিলাম, তাই রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি। ওই তুই যাবি? আমার লেট হচ্ছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, চলো। আমি বাইকটা বের করে গেটের বাইরে দাঁড়ালাম। আপু এসে পিছনে বসে পড়লো। এই আপু, তুমি কি করছো? কি করলাম? এভাবে জড়িয়ে ধরলে কেন? তো কি হয়েছে? আমি যদি পড়ে যাই এই জন্য ধরলাম। আমি আর কিছু বললাম না, কারণ বলেও কোনো লাভ নেই। এই মেয়ে কোনোদিনও শুনবে না। ওকে একটা শপিং মলে নামিয়ে দিলাম। এখন কই যাবি? কই যাবো আর, কলেজে যাব। যাবি যা, কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবি না, আর কোনো মেয়ে কিছু দিলেও নিবি না। ওকে। আমি বাইক নিয়ে কলেজে চলে আসলাম। কিছু দূর দেখি আমার হারামি বন্ধুগুলো বসে আছে। আমি বাইকটা পার্ক করে ওদের দিকে যাচ্ছিলাম। ঠাস, ভয় পাবেন না, কেউ চড় দেয়নি। আমি কিছু একটার সাথে ধাক্কা খেলাম। আশেপাশে তাকিয়ে দেখি একটা মেয়ে পড়ে আছে আমার সামনে। মেয়েটি তড়িঘড়ি করে উঠে আমার দিকে হাত বাড়িয়ে দিল। এখনো কি তাকিয়ে থাকবেন? নিন আমার হাতটা ধরুন। মেয়েটার কথায় আমার ঘোর কাটলো। মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী। আমি মেয়েটির হাত না ধরে উঠলাম, কারণ একটাই, সেটা তো আপনারা জানেন না। জানলে আবার বলি। জান্নাত আপু, এবার বুঝছেন? আমি যদি এখন এই মেয়ের হাত ধরি, তাহলে এই কথা তার কাছে পৌঁছাতে বেশি সময় লাগবে না। এই দেখে চলতে পারেন না? সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। ইটস ওকে, বাট নেক্সট টাইম একটু সাবধানে চলবেন। ওকে। আপনি কি এই কলেজে নতুন? আজই জয়েন হলাম। কোন ইয়ার? দ্বিতীয় বর্ষে। ও, তাহলে তো আপনি আমার ক্লাসমেট। ও, আপনিও দ্বিতীয় বর্ষের ছাত্র? হুম। আমি তানিয়া। আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও হাত মেলালাম। আরিয়ান, ওকে বাই। আমরা কি ফ্রেন্ড হতে পারি? মেয়ে অ্যালাউড না। মানে আমার আরো ফ্রেন্ড আছে। কোথায়? ওই যে, আসুন আপনার সাথে পরিচয় করিয়ে দেই। তানিয়াকে নিয়ে আমার বন্ধুদের কাছে আসলাম। গায়েস, ইনি মিস তানিয়া, এই কলেজে নতুন আমাদের ইয়ারের। হ্যালো। মিস তানিয়া চাচ্ছেন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। আমার ফ্রেন্ডের নাম বলি, আপনারা তো চেনেন রনি আলীকে। ওকে ফ্রেন্ড। আর আমাদের টিমে কোনো মেয়ে নেই, মেয়ে ফ্রেন্ড না থাকলে সেই টিম জমেই না। তাই নাকি? ওকে তানিয়া, এখন থেকে আমরা সবাই ফ্রেন্ড। আর একটা কথা, কি? এখন থেকে তুই করে বলবি, কারণ আমরা সবাই ফ্রেন্ড। ওকে, বাট একটু সময় লাগবে। মেয়েটা খুব বিশুক টাইপের, অল্পতেই আমাদের সাথে মিশে গেল। এখন ক্লাসে চল সবাই। আমরা সবাই ক্লাসে আসলাম। পরে ক্লাস করে আমরা সবাই বের হলাম। ওকে, আমি গেলাম, কাল দেখা হবে। বাই, কাল দেখা হবে। আমি বাসায় চলে আসলাম। বাইকটা পার্ক করে বাসার কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। এসেছেন নবাব? এবার যান রুমে, আর মায়ের জন্য রেডি হন। আম্মু গো, আমারে বাঁচাও। আমার করার কিছুই নেই। বলেই আম্মু রান্নাঘরে চলে গেল। আমি আস্তে আস্তে রুমে গেলাম। গিয়ে দেখি আপু লাঠি হাতে খাটের উপর বসে আছে। আপু, বিশ্বাস করো, আমি কিছু করিনি। ওই মেয়ে আমার গায়ে এসে পড়ছে। তারপর সব বললাম। তোকে একদিন শুধু একলা ছাড়াতে তুই দেখি পুরো হিরো হয়ে গেলি। এবার খাট থেকে নেমে আমার দিকে আসতে লাগলো। আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না। আমার কাছে এসেই হাতে লাঠি দিয়ে মারতে লাগলো। শালার
আমার মা বাবা এত শাসন করে না, এই মেয়ে যে শাসন করে। আপু খুব লাগছে। আপু আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। জান্নাত এবার মার থামিয়ে বলল, তুই কথা তো বলছিস, তাও আবার তোর ফ্রেন্ড বানালি আর হাতও মিলালি। বলেই আবার 2টা বাড়ি মেরে রুম থেকে চলে গেল। আমি জানি এই মেয়ে এখন কান্না করবে। আমি এটাই বুঝি না, আমাকে মারার কি দরকার, আবার কান্না করারই বা কি দরকার। মায়ের গুলো একটু জোরেই লাগলো, অনেক ব্যথা করছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে এসে বসলাম। দেখি কিছু প্যাকেট পড়ে আছে খাটের উপর। প্যাকেটগুলো খুলে দেখি একটা শার্ট, একটা প্যান্ট আর একটা পাঞ্জাবি। আমি বুঝলাম এগুলো জান্নাত আপুই কিনছে। মেয়েটা হয়তো কান্না করছে, তাই আস্তে আস্তে খুঁড়িয়ে আপুর রুমে গেলাম। দেখি বালিশের ভিতর মুখ গুজে শুয়ে আছে। আমি পাশে গিয়ে বসলাম। আপু। জান্নাত আপু আমার দিকে তাকিয়ে আবার মুখ গুজে দিল বালিশে। আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখে জল। আপু সরি, আর কোনোদিনও কথা বলবো না। তুই এখানে এসেছিস কেন? যা এখান থেকে। বালিশে মুখ গুজে কথাগুলো বলল। আমি বুঝতে পারছি এখন যদি জড়িয়ে না ধরি তাহলে তার রাগ কমবে না। তার রাগ কমানোর এই একটাই ফর্মুলা আমার জানা। আমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সরি, আর কোনোদিন হবে না। তোমার পারমিশন ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? ছাড় আমাকে। সরি বললাম তো, আর হবে না। জান্নাত আপু এবার আমার দিকে ফিরে জড়িয়ে ধরে বলল, এবারের জন্য মাফ করলাম, পরে যদি আবার দেখি তাহলে তোর খবর আছে। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, আর কোনোদিন তোমাকে না বলে কোনো মেয়ের সাথে কথা না। মনে থাকবে তো? হুম। মারগুলো কি জোরে লাগছে? হুম। কই দেখি। না থাক, দেখা লাগবে না। রাগ করছিস? না। আমি জানি তুই আমার উপর রাগ করছিস। বললাম তো আমি রাগ করিনি। ওকে। আচ্ছা তুমি এমন কেন? কেমন? আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দাও না কেন? কেন, মেয়েদের সাথে মিশতে তোর ভালো লাগে? না, ঠিক তা না। তাহলে? ফ্রেন্ড হিসেবে ও থাকে, তাই না? আমি থাকতে তোর আবার মেয়ে ফ্রেন্ড দরকার? আমি বুঝেছি, একে বলে কোনো লাভ নেই। তার থেকে ভালো তানিয়াকে বলবো, যাতে আমার থেকে দূরে দূরে থাকে। আর জান্নাত আপু যখন আমার সাথে থাকবে তখন যেন কথাই না বলে। কি রে, কই হারালি? না, কই যাব, তুমি তো জড়িয়ে ধরে আছো। আমি বলছি, কি ভাবছিস? কি ভাববো? কিছু না। ওই মেয়েটার কথা ভাবছিস, তাই না? না। আমি জানি তুই এই মেয়েটার কথা ভাবছিস। আরে বললাম তো আমি কিছু ভাবছি না। ও বাবারে বাবা, এই মেয়ের জন্য মনে মনেও বলা যাবে না। আপু শার্ট প্যান্ট গুলো কি তুমি কিনছো? কেন, পছন্দ হয়নি? পছন্দ হয়েছে মানে? আমার তো খুব পছন্দ হয়েছে। সত্যি? আমার খুব পছন্দ হয়েছে। ভালো, এখন সর, আমাকে উঠতে দে। আচ্ছা তুমি এমন পাগলামি করো কেন আমার সাথে? সেটা সময় হলে বুঝবি, এখন সর আমার উপর থেকে। ওকে। ও আরেকটা কথা, কি? তুমি বাসায় আসলে কখন? তোমাকে তো শপিং মলে নামিয়ে দিয়ে আসলাম। তুই কলেজে ওই মেয়ের সাথে ওইসব করার পর আমার এক ফ্রেন্ড আমাকে কল করে বলে, তারপর রাগে বাসায় চলে আসি তোকে পিটানোর জন্য। এখন একটু শান্তি লাগছে। আমি জান্নাত আপুকে ছেড়ে দিলাম, সে উঠে চলে যাচ্ছে। আপু তোমার মোবাইলটা কই? ড্রয়ারে দেখ। বলেই চলে গেল। আমি ড্রয়ার থেকে মোবাইলটা বের করলাম। লক আমার জানা, তাই লক খুলে ফেসবুকে ঢুকলাম। আমার আইডিটা লগ ইন করলাম। আসলে আজ বাইক চালানোর সময় আমার মোবাইলটা পকেট থেকে পড়ে যায়, যার ফলে যা হবার তাই হয়ে ভেঙে যায়। এখন যদি ফোনের কথা শুনে তাহলে আমাকে আস্ত রাখবে না এই মেয়ে, কারণ গত মাসে ফোনটা কিনেছিলাম। আমি আমার আইডি লগ ইন করে বসে পড়লাম আজকের গল্পের পর্ব লিখতে। গল্পটার পর্ব প্রায় লেখা শেষ, এমন সময় আম্মু আসলো। কিরে, কি করছিস? মার কেমন খেলি? আম্মু তুমি আমারে এ কোন পাগলের হাতে তুলে দিলে? কথায় কথায় রাগ করে, কারোর সাথে মিশতে দেয় না। ঠিক কে রে? কি এগুলো ঠিক? রাস্তার ভিতর কারোর সাথে দেখলে রেগে যায়, কলেজে কারোর সাথে দেখলে রেগে যায়, এগুলো ঠিক না, তুমি একটু বুঝাও। ঠিক আছে, আমি বলে দেব। এখন তুই নিচে আয়, খাবার দিচ্ছি। আব্বু আসছে। আসছে, টেবিলে বসে আছে তোর জন্য। তুমি যাও, আমি আসছি। আম্মু চলে গেল। আমি গল্পের বাকিটা লিখে পোস্ট করি। আইডিটা রিমুভ করে চলে আসলাম খাবার খেতে। টেবিলে বসতেই আব্বু বলল, তা দিনকাল কেমন চলছে আপনার? এই তো আব্বু ভালো। কাজের চাপে তো খোঁজই নিতে পারি না। আপনি একটু অফিসে গেলে কি কোনো ক্ষতি হয় আপনার? একটু হেল্প তো করতেই পারেন আমার। আপনার চাচা আরো 5 দিনেও আসবে না, তাই কাল থেকে 4-5 দিন কলেজে যাওয়া বন্ধ, অফিসে যাবেন। কিন্তু? কোনো কিন্তু না, কাল থেকে তোমার চাচা চাচি যতদিন না আসবে তুমি ততদিন আমার সাথে অফিসে যাবে। ওকে আব্বু। আমি আবার আব্বুকে অনেক ভয় পাই। জান্নাত মা, খাবারটা নিয়ে টেবিলে আয় তো। আম্মু জান্নাতকে ডেকে বলল। জান্নাত আপু রান্নাঘর থেকে বিভিন্ন ধরনের আইটেমের তরকারি এনে টেবিলে রাখছে। দেখেই জিভে জল চলে আসলো, কারণ এখানকার অনেক আইটেমই আমার প্রিয় খাবার। আম্মু দাঁড়িয়ে আছো কেন? দাও, অনেক খিদে পেয়েছে। দিচ্ছি।
এই যে মিস্টার শাশুড়ি, আপনাকে দিতে হবে না, আপনিও বসেন, আমি দিচ্ছি। এই তোমরা কি কানে কানে বলছো? খাবার দাও না আম্মু। আম্মু টেবিলে বসতে বসতে বলল, খাবার আজ জান্নাত মা দিবে। যাই দাও না কেন, দাও তো, খিদে পেয়েছে। জান্নাত আপু খাবার দিতে লাগলো, আমি খাচ্ছি আর বলছি, বাহ আম্মু, আজ খাবারটা অনেক ভালো হয়েছে। হবেই তো, আজ নতুন রাঁধুনির হাত যে লাগছে। মানে? আজ জান্নাত মামনি এই ডিশটা তৈরি করছে। তাই? আপু সেই হয়েছে, আর একটু দাও তো। সত্যি ভালো হয়েছে না মিথ্যা বলছিস? আরে না, মিথ্যা বলবে কেন, আমিও খাচ্ছি। না, সত্যি ভালো হয়েছে। আর মামিটা এত ভালো রান্না করতে জানে। আমি যদি আগে জানতাম তাহলে আমি তো আগেই বলতাম আমার জন্য প্রতিদিন একটা আইটেম হলেও যেন রান্না করে। সত্যি ভালো হয়েছে? অনেক। তুইও বস, আমাদের সাথে একসাথে খেয়ে নে। না, তোমরা আগে খাও, তারপর আমি খাবো। না, এখনই খাবে, বসো। আম্মু খাবার দাও তো। আমি খাবো, তোরা খেয়ে নে আগে। তোমাকে বসতে বলছি। আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। ও যখন বলেছে বসো না মা, একসাথে খাই। বললাম তো আমি পরে খাবো। আমি ওকে টেনে বসিয়ে দিলাম আর আম্মু প্লেটে খাবার দিল। নাও খাও। আমি আমার খাবার খেতে মন দিলাম, খেয়ে রুমে চলে আসলাম। এ কদিন কলেজে যাব না, তাই আপু ফোন দিয়ে ফ্রেন্ডদের কল করে বলে দিলাম। তুই আমার ফোন দিয়ে কথা বলছিস কেন? তোর ফোন কই? এই রে ধরা খেয়ে গেলাম মনে মনে। কিরে বল। আসলে ফোনটা বাইক চালানোর সময় পড়ে গিয়ে ভেঙে গেছে। বড় চাচুকে বলবো? এই না না না, একদম না, আমাকে মেরেই ফেলবে। এত ভয়? হুম। তাহলে একটু সাবধানে বাইক চালাতে পারিস না? ড্রেসিং টেবিলে বসে কানের দুল খুলতে খুলতে বলল। আমি পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আপু শুনো না। বল, শুনছি। ধুর, তুমি তো কানের দুল খুলতেই ব্যস্ত। ওকে, এবার বল। আমাকে একটা ফোন কিনতে হেল্প করো না। চাচু টাকা দেবে না। আব্বু তো তোমার কথা শুনে একটু ম্যানেজ করো না। ওকে, আমি দেখছি, তবে শর্ত আছে। আমি সব শর্তে রাজি। আগে শর্তটা তো শোন। বলো। শর্তটা হলো আমাকে প্রতিদিন রাতে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমি পারবো না। তাহলে ফোনের কথা ভুলে যান। ওকে, আমি রাজি। গুড, তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো। মানে? মানে আমি এখন ঘুমাবো, তুই আমাকে এখন ঘুম পাড়িয়ে দিবি। ওকে, আমি জান্নাত আপুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমি তাকে কি ঘুম পাড়াবো, সেই আমাকে ঘুম পাড়াচ্ছে। আমি তার কোলেই ঘুমিয়ে পড়লাম। রাতে হয়েছে তাই আমাকে ঘুম পাড়িয়ে জান্নাত আপু আমার রুমে চলে গেল, কারণ আমি তার রুমে ঘুমাচ্ছি। চাইলে এখনই ঘুমাতো, কিন্তু আম্মু আব্বু বকবে বলে আমার রুমে গিয়ে শুয়ে পড়লো। এইভাবেই কিছুদিন চলে গেল। আজ অনেক দিন হলো কলেজে যাই না। সকাল হলে আব্বুর সাথে অফিসে যাই, আর রাতে ওই ডিউটি জান্নাত আপুকে ঘুম পাড়ানো না হলে আমার মোবাইল নাকি নিয়ে যাবে। ও, আপনাদের তো বলাই হয়নি, ওই দিন ঘুমানোর পর আপু আব্বুকে বলে টাকা নিয়েছিল ফোন কেনার জন্য, আর পরের দিন আমাকে ফোন কিনে দেয়। আজ কলেজে যাব, আব্বুকে বলছি। চাচা চাচি এখনো আসেনি, কারণ দাদুর নাকি এখন শরীর খুব খারাপ। আমি আপুর রুমে গেলাম। আপু, আমি আজ কলেজে যাব, তুমি কি যাবা? যাব। ওকে, আমি বাহিরে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। আমি নিচে এসে বাইকটা নিয়ে বসে রইলাম। জান্নাত আপু আসছে। আজ তাকে কেমন জানি অন্যরকম লাগছে। হাতে চুড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে একটা ছোট কালো টিপ, নীল কালারের একটা 3 পিস পরছে, চুলগুলো খোলা। আমি তো দেখেই দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলাম। ওই, এভাবে তাকিয়ে আছিস কেন? আজ না তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি? হইছে, এখন ওঠো, লেট হচ্ছে। জান্নাত আপু পিছনে উঠে পড়লো। আমি বাইক চালানো শুরু করলাম। আপু, আজ এই সাজের কারণ কি জানতে পারি? কারণ তো একটা আছে, তবে সেটা সারপ্রাইজ। তাই? তা সারপ্রাইজটা কি? সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ থাকে। তাও ঠিক। আমরা টুকটাক কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। বাইকটা পার্ক করলাম। তাহলে এখন যাও, কলেজে ছুটির পর আমাকে কল দিও। ওকে, যাচ্ছি, বাট কোনো মেয়ের সাথে যেন না দেখি। ওকে, যাও। জান্নাত আপু চলে গেল। আমি আমার বন্ধুদের কাছে গেলাম। কয়দিন কলেজে আসেন না কেন, এই ব্যাপার? আরে আর বলিস না, চাচা নাই। নাই মানে মরলো নাকি? ওই বেটা থাম, পুরো কথা বলতে দে। চাচা চাচিকে নিয়ে তার শাশুড়িকে দেখতে গেল, আর আব্বু একলা অফিস সামলাতে হিমশিম খাচ্ছিল। তাই আমাকে বলল এই কয়দিন যাতে কলেজে না আসি, অফিসে গিয়ে আব্বু হেল্প করি। ও হন, তা অফিসের কাজ কি কমেছে? কিছুটা কমছে, তাই তো আজ কলেজে আসতে পারছি। ও, কিরে, এখানে একজনে থাকার কথা তোদের সাথে, সে কই? কার সাথে কথা বলছিস? তানিয়া? ও আজ এখনো আসেনি? আসবে না? জানি না। আমি কল করছি। তোর কাছে ওনার নাম্বার আছে? এই তো কিছুদিন আগে দিল। ও আচ্ছা, তোরা কি ক্লাসে যাবি নাকি এখানে বসে থাকবি? যাব, বাট এখনো তো অনেক সময় বাকি। তোরা থাক, আমি গেলাম।
আর তানিয়া আসলে আমার সাথে দেখা করতে বলিস, ওর সাথে কিছু কথা আছে। ওকে। আমি ওখান থেকে ক্লাসে চলে আসলাম। কানে হেডফোন দিয়ে গান চালিয়ে বসে বসে গেম খেলছি। কিছুক্ষণ পর কারো উপস্থিতি টের পেলাম। কিরে, কি করছিস? ও তুই আসছিস, বস। ও বসলো। কিছু বলবি? হুম। বল। আসলে আমি এভাবে বলতে চাচ্ছি না, তবুও বলতে হচ্ছে। এত ভনিতা না করে বল। আর তুই এই কয়দিনে কলেজে আসলি না কেন? আব্বুর সাথে অফিসে যেতে হইছে, তাই আসতে পারিনি। আর এখন তোকে যেটা বলবো তুই মাইন্ড করিস না। তুই বলবি? আসলে আমার আপু চায় না কোনো মেয়ের সাথে আমি কথা বলি, আর সে কথা বলতে দেখলে অনেক রেগে যায়। কেন রাগ করে কেন? তারপর তানিয়াকে শুরু থেকে এই পর্যন্ত সব খুলে বললাম। আমার মনে হয় উনি তোকে অনেক ভালোবাসে। সেটা তার ব্যবহারেই বোঝা যায়। ওকে, আমি আপুর সাথে কথা বলবো, যাতে কোনো মেয়ের সাথে না হোক আমার সাথে অন্তত কথা বলার পারমিশন দেয়। বলে দেখতে পারিস। আমি তো তাকে চিনি না। চল আমার সাথে, পরিচয় করিয়ে দেই। তারপর তানিয়াকে নিয়ে ক্যান্টিনে গেলাম। দেখি আপু তার বান্ধবীদের সাথে বসে আছে। আমি তার দিকে যাচ্ছি দেখে ওখান থেকে উঠে আমার দিকে আসতে লাগলো। আমার কাছে এসে, কিরে তুই ক্লাসে যাসনি? গিয়েছি, বাট তোমার কাছে আবার আসতে হলো কেন? আর এই মেয়েটা কে? আপু, আমি তানিয়া, আরিয়ানের ফ্রেন্ড। তো সাহস তো কম না। তোকে না বললাম কোনো মেয়ের সাথে কথা বলবি না? আরে আপু শুনো তো। তোর কোনো কথা আমি শুনছি না। আজ বাসায় চল, তারপর দেখবি এই জান্নাতের কথা না শোনার ফল। আমি তানিয়ার দিকে তাকালাম। আপু, আপনি রাখছেন কেন? আগে আমার কথাটা তো শুনুন। কি শুনবো? আমার কিছু শোনার নেই, তুই যা এখান থেকে। আসলে আপু, আমি আপনার সাথে পার্সোনাল কথাই বলবো। ওই আরিয়ান, তুই যা ক্লাসে, আমি আসছি। আপু যাব। জান্নাত একবার আমার দিকে তাকিয়ে আবার তানিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুই ক্লাসে যা। আর এই মেয়ে, ও সরি কি জানি নাম তোমার? জি, তানিয়া। তুমি আমার সাথে আসো। আমি ক্লাসে চলে আসলাম। আবার আগের মতো বসে হেডফোন কানে দিয়ে গান চালিয়ে গেম খেলায় মনোযোগ দিলাম। বলো কি বলবে? আপনি আরিয়ানকে অনেক ভালোবাসেন, তাই না? তানিয়ার কথায় জান্নাত চমকে উঠল। মানে? আমি আরিয়ানের মুখ থেকে সব শুনেছি। যে এত কেয়ার করে সে নিশ্চিত তাকে ভালোবাসে। ও কি তোমাকে বলেছে আমি ওকে ভালোবাসি বা ও আমাকে ভালোবাসে? না, ও কিছু বলেনি। আমি ওর মুখ থেকে যা শুনলাম তা শুনে মনে হলো আপনি ওকে অনেক ভালোবাসেন। বাট এখন বলবো না। আর আমাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে। তাই সত্যি? তবে তুমি এসব কথা ওকে বলবে না, নয়তো পড়ালেখা গুল্লি মারবে। আপু, আমার একটা কথা রাখবেন? বলো, দেখি রাখতে পারি কিনা। আপু, আর কোনো মেয়ের সাথে ওকে কথা বলতে দেন বা না দেন, অন্তত আমার সাথে কথা বলার পারমিশন দেন। কারণ আমরা 3-4 জন ফ্রেন্ড এক জায়গায় বসলে স্বাভাবিক কথা হবেই। কিন্তু আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন আমি বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, আপনার জিনিস আপনারই থাকবে। ওকে, বাট তুমি কথা বলবা আর কেউ না। ওকে, থ্যাঙ্কস আপু। ঠিক আছে, এখন ক্লাসে যাও। আর ওকে এই ব্যাপারে কিছু বলো না। কোন ব্যাপারে আপু? এই যে আমার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে বা আমি যে তাকে ভালোবাসি। ঠিক আছে আপু, আমি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে আপনি পারমিশন দিয়েছেন কথা বলার। যাও, ক্লাসে লেট হচ্ছে। ওকে আপু, বাই, ভালো থাকবেন। বাই। আমি ক্লাসে বসে আছি, এমন সময় তানিয়া আসলো। কি রে, পারমিশন দিছে? আমার মনে হয় না পারমিশন দিবে। তুই কি আমাকে সব মেয়ের মতো ভাবিস নাকি? তার মানে পারমিশন দিছে? কেমনে কি? অত কিছু তো না জানলেও চলবে। এমন সময় ক্লাসের স্যারও এসে পড়লো। আর কিছু বলতে পারলাম না। পরে সব কয়টা ক্লাস করে বের হলাম। আমি বাইকের কাছে দাঁড়িয়ে আছি। উদ্দেশ্য, জান্নাত আপু কখন আসবে, আর তার ক্লাস এখনো শেষ হয়নি। আমি বাইকের কাছে দাঁড়িয়ে রইলাম। আমার বন্ধুরা আমার কাছে আসলো। কিরে, যাবি না? যাবো, লেট হবে। জান্নাত আপু এখনো বের হয়নি। নিজের বউকে আপু বলছে, কত বড় ব্যাককেল। এই তুই কি বিড়বিড় করছিস? কই কিছু না তো। ওকে, তাহলে আমি গেলাম, তোরা থাক। আমিও গেলাম। রনি তানিয়া চলে গেল। আলী আমার কাছে এখনো। কি রে, তুই যাবি না? যাবো, বাট এখনো একটা কাজ আছে। তোর আবার কি কাজ? ও, ওসব তুই বুঝবি না। আমাকে না জানিয়ে আবার কিছু করছিস না তো তোরা? আরে না, কি করব, এমনি দাঁড়িয়ে আছি। না, কোনো তো কারণ আছে, বল। আসলে আসলে কি? আমি একটা মেয়েকে পছন্দ করি, বাট মেয়েটা আমাকে দেখলেই ভয় পায়। কি? কবে? কখন? কোন মেয়ে? আসতে। সরি, কোন মেয়ে? জুনিয়র। আমাদের জুনিয়র? মেয়েটার নাম কি? বৃষ্টি। ও, ওই যে আমার জান আসতে, তুই থাক, আমি গেলাম। আলী চলে গেল। আমি ভাবছি আজ লেট হচ্ছে কেন, আপুর কলও করতে পারবো না, কারণ যদি ক্লাসে থাকে তাহলে আমাকে পরে পেদাবে। আমি আস্তে আস্তে ক্যান্টিনের দিকে যেতে ধরলাম।
ক্যান্টিনে গিয়ে তো আমি অবাক, কারণ জান্নাত আপু এখানে তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে। আমার অনেক রাগ উঠে গেল, আমি এতক্ষণ ওখানে দিয়ে আসি তার জন্য, আর সেখানে বসে বসে তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে। আমি তাদের কাছে গেলাম, আমাকে দেখে জান্নাত আপু দাঁড়িয়ে গেল। আমার চোখ মুখ লাল হয়ে আছে দেখে জান্নাত আপু বুঝে গেল আমি অনেক রেগে গেছি। আর কোনো কথা না বলে তার ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো। আমি তার পিছু পিছু আসলাম, সে সোজা বাইকের সামনে এসে দাঁড়ালো। আমি বাইকটা চালু করে বসে আছি, কিন্তু কোনো কথা বলছি না। জান্নাত আপু বাইকের পেছনে উঠে বসলো, আমি বাইক চালানো শুরু করলাম। সরি, আমি বুঝতে পারিনি কখন যে সময় চলে গেল ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে। আমি চুপ করে আছি কারণ অনেক রাগ হচ্ছিল। সরি বললাম তো। আমি কোনো কথা না বলে বাইকটা নিয়ে বাসায় চলে আসলাম। এসে বাইকটা পার্ক করে আমি আমার রুমে চলে আসলাম। আসার সময় আম্মু ডাকছিল, কিন্তু আমি কোনো কথা না বলে রুমে চলে আসি। এসে শাওয়ার নিতে গেলাম ওয়াশরুমে। এদিকে জান্নাত বাসায় ঢুকতেই আম্মু বলে উঠলো, কি ব্যাপার বলতো, আজ হঠাৎ এত রেগে গেল কেন? আসলে আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম, কখন যে সময় চলে যায় আমি বুঝতে পারিনি। তো কি হয়েছে? আমি ওকে বলেছিলাম কলেজে ছুটির পর যেন আমার জন্য দাঁড়ায়, আর সে দাঁড়াই রইল। কিন্তু আমি এলাম না দেখে ক্যান্টিনে যায়, আর সেখানে আমাকে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দেখে অনেক রেগে যায়। এই ব্যাপার, হুম। এখন কি করবি? কি করব, এখন রাগ ভাঙাতে হবে। আমি যাই, দেখি কি করে। বলেই চলে আসলো আমার রুমে। কিন্তু আমি ওয়াশরুমে দেখে আবার চলে গেল নিজের রুমে। গিয়ে ফ্রেশ হয়ে আবার আসলো আমার রুমে, কিন্তু তখনও আমি ওয়াশরুমে। আমার আবার রাগ উঠলে এত সহজে যায় না, তাই শাওয়ার নিয়ে ঠান্ডা হচ্ছি। আমি ওয়াশরুমে দেখে জান্নাত আপু ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। আরিয়ান, দরজা খোল, অনেকক্ষণ তো হলো, এখন বের হ। তুমি যাও তো এখান থেকে। দরজাটা খোল। আর সরি, আর এমন হবে না। এখানে কি চাই? যাও গিয়ে নিজের ফ্রেন্ডের সাথে আড্ডা দাও। সরি বললাম তো, আমি বুঝতে পারিনি কখন সময় পেরিয়ে গেল। ওকে তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি বের হ। আপু চলে গেল, আমি চেঞ্জ করে বের হলাম। তোয়ালিটা দিয়ে মাথার পানিগুলো মুছতে মুছতে পরে মোবাইলটা চার্জে লাগিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত আপু আবার আসলো। সরি, আর এমন হবে না। যাও, তোমার সাথে কথা নাই বলে অন্যদিকে ঘুরে গেলাম। বাবা, এত রাগ। ছাড়ো আমাকে আর যাও তোমার ফ্রেন্ডের কাছে। সরি বললাম তো। কতক্ষণ দাঁড়িয়েছিলাম তুমি জানো? আর তোমাকে না কল করতে বললাম? সরি 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 সরি, আর হবে না এমন। আরো বলতে হবে সরি? না থাক, এবারের মতো মাফ করলাম, পরের বার আর মাফ নাই। ঠিক আছে। মুয়া। এটা কি হলো? কি হলো? তুমি আমার গালে কিস করলা কেন? আমার মন চাইলো তাই দিলাম। তোমার মন চাইলো তাই দিলা? এখন খেতে চল। তুমি যাও, আমি আসছি। না, তুই আমার সাথে চল। আপু আব্বু আসছে অফিস থেকে। বসে আছে। ওকে চলো। আমি আর জান্নাত আপু নিচে গেলাম, খাওয়ার টেবিলে বসলাম। তাস কলেজে গেছিলি? গিয়েছিলাম। জান্নাত মামুনি, তুমি গেছো? আমিও গিয়েছিলাম। তারপর আমি খেয়ে রুমে আসলাম, এসে ফোনটা নিয়ে বসে পড়লাম গল্প দেখতে। কিছুক্ষণ পর আব্বু আসলো। আমি তো দেখে অবাক, কারণ আব্বু আমার রুমে আসে না। আজ কি মনে করে আসছে আমার ভাবনার ভিতরে। আব্বু বলে উঠলো, আমার মনে হয় তোমাকেই এখন থেকে আমাদের ব্যবসা সামলাতে হবে। আব্বুর কথা শুনে আমি তো আরো অবাকের উপরে অবাক হচ্ছি। আমার এই কথার কারণ? তারপর আব্বু যেটা বলল সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কারণ তোমার চাচা চাচি আর নেই। বলেই আব্বু চোখে পানি ফেলতে লাগলেন। আমি কোনোদিন আব্বুর চোখে পানি দেখিনি, আজ এই প্রথম দেখলাম। আমিও আব্বুর কান্না দেখে কান্না করে দিলাম। আব্বু তুমি এসব কি বলছো? চাচা চাচির কি হয়েছে? সেদিন তোমার চাচা তোমার চাচিকে নিয়ে তার শাশুড়িকে দেখতে যাওয়ার পথেই অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তোমার চাচা আর চাচি দুজনেই। আব্বু আবারও কান্না করতে লাগলো। কিন্তু তুমি এতদিন বলনি কেন আব্বু? আমি ভেবেছিলাম ব্যাপারটা ধামাচাপা দিয়ে কোনোভাবে চালিয়ে দেব, যাতে মেয়েটা কষ্ট না পায়। কিন্তু পরে ভাবলাম আমি কতদিন এভাবে চাপিয়ে রাখবো, একদিন না একদিন তো বলতেই হবে। সেদিন তোমার আম্মু বাজারে যায়নি, গিয়েছিল আমার সাথে তোমার চাচা চাচিকে কবর দিতে। আমি পারলাম না আমার ভাইকে বাঁচাতে, হসপিটালেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা বলল অনেক দেরি হয়ে গেছে। তোমার চাচা চাচি মারা যাওয়ার পর থেকে প্রত্যেকটা রাত আমাকে ভাবাই, কি করে আমি আমার মামনিটাকে বলবো যে তোমার বাবা মা আর নেই। না, এটা হতে পারে না। বড় চাচা, তুমি মিথ্যা বলছো। আমি আর আব্বু কথা বলছিলাম, ঠিক তখনই জান্নাত আপু চিৎকার দিয়ে বলল, আর আব্বুর কাছে এসে পাগলের মতো আব্বুর হাত পা ধরে বলছে, চাচু বলো না তুমি মিথ্যা বলছো। জান্নাতের চিৎকার শুনে আম্মুও আমার রুমে আসলো। বলো না চাচু তুমি মিথ্যা বলছো। পাগলের মতো কান্না করছে আর আব্বুর পা জড়িয়ে ধরে আছে। আব্বু কোনো কথা বলছে না, শুধু চোখের পানি ফেলছে। আম্মু এসে এই রকম অবস্থা দেখে বোঝা যায় যে আব্বু সব বলে দিছে। আম্মু এসে জান্নাত আপুকে আব্বুর থেকে ছাড়িয়ে নিল। মারে, সবাইর একদিন চলে যেতে হবে ওই না ফেরার দেশে। জান্নাত আপু আম্মুকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে শুরু করলো।
আব্বু এসব দেখতে পারছিল না, তাই আব্বু রুম থেকে বেরিয়ে যায়। আব্বু জান্নাত আপুকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি রুমে আছি কিন্তু কান্না করছি। আমিও বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। জান্নাত আপু একসময় অজ্ঞান হয়ে যায় আম্মুর কোলেই। আরিয়ান, ধর ওকে। আমি ধরে খাটে শুইয়ে দিলাম। আম্মু তুমি পানি নিয়ে আসো তাড়াতাড়ি। যাচ্ছি। আম্মু চলে গেল। আমি জান্নাত আপুর এক হাত ধরে হাতের তালু ঘষতে শুরু করলাম। আম্মু আসলো। এই নে পানি। আমি পানিটা নিয়ে জান্নাত আপুর মুখে ছিটিয়ে দিচ্ছি, কিন্তু জ্ঞান ফিরছে না। আমি অনেক চিন্তায় পড়ে যাই। আম্মু তুমি তাড়াতাড়ি আঙ্কেলকে কল করো, আসতে বলো। আঙ্কেল মানে আমাদের ফ্যামিলি ডক্টর। আম্মু কল করে আঙ্কেলকে আসতে বলল। আমি জান্নাত আপুর গালে আস্তে আস্তে চাপড় দিচ্ছি, হাতে তালু ঘষছি, পায়ে তালু ঘষছি, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। এখন আমার প্রচন্ড কান্না করতে ইচ্ছে করছে। চাচা চাচির কথা শুনে যতটা না কান্না করছি তার থেকেও আপুর এই অবস্থা দেখে আরো বেশি কান্না করতে ইচ্ছে করছে। একসময় আমি পাগলের মতো ব্যবহার করতে শুরু করি, কখনো তার হাত, কখনো পা, কখনো গাল। এই আপু উঠছো না? দেখো না আমি কান্না করছি। আম্মু আপু উঠছে না কেন? আম্মু আমার এরকম অবস্থা দেখে মনে মনে ভাবে, এই মেয়ের কিছু হলে আমার ছেলেটার কি হবে? সাধারণ অজ্ঞান হয়েছে, এতেই এমন পাগল হয়ে যাচ্ছে। আর কিছু হলে তো না না, আমি এখনই ডাক্তারকে আবার কল করছি। এই আপু উঠো না। এবার অনেক জোরে জোরে কান্না করতে শুরু করি। আমার কান্নার আওয়াজ শুনে আব্বু আবার আমার রুমে আসে। আম্মুর দিকে তাকায়। মামুনি অজ্ঞান হয়ে গেছে। কখন? তুমি রুম থেকে বের হবার পরেই। আব্বু আমার দিকে আসে আর দেখে আমি এমন পাগলামি শুরু করছি। আরিয়ান, ও ঠিক হয়ে যাবে। ডক্টরকে কল করেছে, উনি আসছে। একটু সরে বসো বাপ। তুমি একদম কোনো কথা বলবা না, সরো এখান থেকে। তখনই ডক্টর আঙ্কেল আসলো। সরে আয় বাপ, তোর ডক্টর আঙ্কেলকে দেখতে দে। না আমি সরবো না। আমি আরো আপুর মাথাটা কোলে নিয়ে তার মাথায় হাত বোলাতে লাগলাম। আরিয়ান, থাক, সরতে হবে না, আমি এভাবে দেখছি। ডাক্তার আঙ্কেল আপুকে দেখে বলল, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। এই একদম না, আপু ইনফেকশন অনেক ভয় পায়। ইনজেকশন একদম দেওয়া চলবে না। বাবা, ইঞ্জেকশনটা দিতেই হবে। ইঞ্জেকশনটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে ঘুমাবে, তারপর ঠিক হয়ে যাবে। আম্মু তুমি বলো না ইনজেকশন ছাড়া অন্য কিছু দিতে। দেখ বাপ, ইঞ্জেকশনটা দেখ, তাহলেই তো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আব্বু দে ইঞ্জেকশনটা দেখ। ডাক্তার আঙ্কেল আপুকে ইনজেকশন দিল। আমি চোখ বন্ধ করেছিলাম। হয়ে গেছে, এবার একটু রেস্ট নে। আপনারা বেশি টেনশন করেন না, ঠিক হয়ে যাবে। আঙ্কেল আপুর কখন জ্ঞান ফিরবে? এখন তো 3টা বাজে প্রায়, অনেক রাতে জ্ঞান ফিরবে। আনুমানিক কয়টা বাজবে? 12টা কি 1টা? আচ্ছা আমি যাই। আর ওর জ্ঞান ফিরলে কিছু খাওয়াবেন, সাথে এই ওষুধগুলো। আর কোনো প্রবলেম হলে আমাকে কল দিবেন। আঙ্কেল তার হাতে থাকা ব্যাগ থেকে কিছু ওষুধ দিল। ওকে, আসুন। আব্বু ডাক্তার আঙ্কেলকে দিয়ে চলে গেল। আম্মু আর আমি রুমে। আর কতক্ষণ এভাবে ওর মাথা কোলে নিয়ে বসে থাকবি? একপাশে শুইয়ে দে। না, যতক্ষণ না পর্যন্ত জ্ঞান ফিরবে আমি এভাবে বসে থাকবো। এত সময় ধরে বসে থাকতে পারবি? যখন না পারবো তখন একপাশে শুয়ে দেব। এখন তুমি যাও। ঠিক আছে। আম্মু চলে গেল। আমি বসে বসে তার মাথায় হাত বুলাচ্ছি আর বলছি, এভাবে কেউ কান্না করে? দেখো এখন কি হলো। তোমার কিছু হলে আমার কি হবে? আসলে আমিও জানি যে তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু তার এই কেয়ারিং আমার ভালো লাগে, তাই আমি জেনেও না জানার মতো থাকি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কি করে জানলাম যে আমার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে শুনুন, দাদু কি ওর একার ছিল নাকি আমারও? তো দাদু উনি আমাকে বলছে, তবে কেউ জানে না, শুধু দাদু জানতো যে আমি জানি জান্নাত আপুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আমার। এবার ওয়াশরুমে যেতে হবে, অনেক চাপ দিচ্ছে। কি চাপ দিচ্ছে বুঝে নিয়েন। আমি জান্নাত আপুকে একপাশে রেখে ওয়াশরুমে গেলাম। কাজ সেরে ফ্রেশ হয়ে বের হলাম। দেখি সে আমি যেভাবে রেখে গেছি সেভাবেই আছে। আমি রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। আম্মু রান্নাঘর থেকে বললেন, কিরে চিল্লাচ্ছিস কেন? আব্বু কই? বাসায় নিয়ে বাজারে গেছে। ও ঠিক আছে, 1 কাপ কফি দাও তো। বস, আমি বানিয়ে নিয়ে আসছি। আমি সোফায় বসলাম, টিভিটা অন করলাম, কিন্তু ভালো লাগছে না, তাই আম্মুকে বললাম, আম্মু থাক, কফি লাগবে না। এই তো বললি কফি খাবি। না খাবো না, ভালো লাগছে না। আমি রুমে গেলাম, বলে চলে আসলাম রুমে। আমি গিয়ে তার পাশে এবার আদশোয়া হয়ে তার মাথায় হাত বুলাচ্ছি। কলিজাটা যে ফেটে যাচ্ছে আমার তোমার এই অবস্থা দেখে। তাড়াতাড়ি জেগে ওঠো না বলছি, আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রাত প্রায় অনেক হলো, কারো খাওয়া দাওয়া নেই, বসে আছে সবাই আমার রুমে। সবাই বলতে আব্বু আম্মু আর আমি। আব্বু আম্মু তোমরা যাও, খেয়ে নাও, নয়তো শরীর খারাপ করবে। তুইও চল। না আম্মু এখন খাবো না, ভালো লাগছে না। কখন যে জ্ঞান ফিরবে? আব্বু চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমারই ভুল, কেন যে বলতে গেলাম। আব্বু আবার চোখের পানি ফেলছে, সাথে আম্মুও। আমি তাদের বলছি,
প্লিজ তোমরা কান্না করো না, যা হবার তা হয়ে গেছে। কি করব, সান্ত্বনা তো দিতে হবে। আব্বুকে দেখছে অনেকটাই ভেঙে পড়ছে চাচুর মৃত্যুতে, তাই আমি নিজের মনকে শক্ত করলাম। কাউকে না কাউকে তো শক্ত থাকতে হবে, নয়তো এই পরিবার টিকানো সম্ভব না। আমি আব্বু আম্মুকে এক প্রকার সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলাম খাওয়ার জন্য। তারা চলে গেল। আবার আপুর পাশে শুয়ে পড়লাম, মাথায় হাত বুলাচ্ছি। আব্বু আম্মু খাবার খেয়ে আমাদের জন্য খাবার নিয়ে রুমে আসলো। খেয়ে নে। পরে খাবো, টেবিলে ঢেকে রাখো। খেয়ে নে, না হলে শরীর খারাপ হবে। হবে না, আর তোমরা যাও ঘুমিয়ে পড়ো। কিন্তু কোনো কিন্তু না আম্মু, যাও। ঠিক আছে, আর কোনো প্রবলেম হলে আমাকে ডেকে দিস। যাও। আম্মু আব্বু চলে গেল। আমি শুয়ে শুয়ে তার মাথায় হাত বুলাচ্ছি। রাত প্রায় 2টা, এখনো জ্ঞান ফিরেনি। আমার এবার আরো চিন্তা হতে লাগলো। আমি তার পাশ থেকে উঠে ওয়াশরুমে গেলাম, মুখে পানি দিয়ে বের হলাম। বের হয়ে দেখি তার জ্ঞান ফিরছে। সে তার হাঁটুর ভাঁজে মুখ গুজে কান্না করছে। আমি পাশে গিয়ে বসলাম, হয়তো একটু ভয় পেয়েছে। আমি পাশে বসাতে পরে আমাকে দেখে জড়িয়ে ধরে আবার জোরে জোরে কান্না করতে লাগলো। আমি বললাম, আপু প্লিজ কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। আমার আব্বু আম্মু কি করে পারলো তারা এভাবে আমাকে একা রেখে চলে যেতে? আপু, মৃত্যুর উপর কারো হাত থাকে না, কার কখন মৃত্যু হবে কেউ জানে না। জান্নাত কান্নার আওয়াজ শুনে আব্বু আম্মু রুমে আসলো। আমার রুমের পাশের রুমটাই আব্বু আম্মুর। রুমের দরজা খোলাই ছিল। তাদের দেখে মনে হয় তারা ঘুমায়নি। আমি খাটের আদশোয়া হয়ে শুয়ে আছি, আর জান্নাত আপু আমার বুকে চোখে জলে ভাসিয়ে দিচ্ছে। আম্মু আমাদের পাশে বসে জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কান্না করিস না, তোর কান্না যে আমরা সহ্য করতে পারছি না। আম্মুর চোখেও জল। আব্বু রুম থেকে চলে গেল। প্লিজ কান্না থামাও। কিরে পাগলি, এই মাটারে কি তোর চোখে পড়ে না? জান্নাত আমাকে ছেড়ে দিয়ে আম্মুকে ধরে কান্নায় ভেঙে পড়ল। এবার থাম, অনেক রাত হয়েছে, কিছু খেয়ে নে। না, আমি খাবো না। তুই কি তোর মার জায়গাটা আমাকে দিবি? জান্নাত আম্মুর কথা শুনে আরো জোরে কান্না করলো। বল না, একটা মা বসে আছে তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য। জান্নাত আপু একবার মাথা উপর নিচ করলো, যার মানে হ্যাঁ। না, আমি তোর মুখ থেকে শুনতে চাই। আম্মু বলেই কান্না করছে। আমি দেখছি তাদের। এবার তো কান্না থামাও, অনেক রাত হয়েছে, খাবে চলো। না, আমি খাবো না। না খেলে শরীর খারাপ করবে তো। আমি খাবো না। আমি ওখান থেকে উঠে হাত ধুয়ে টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে আবার খাটে আসলাম। না, ও খেয়ে নাও। খেয়ে নে মা। না। আমি ভাত মেখে এবার তার মুখের সামনে ধরলাম। নাও, হা করো। আপু আমার দিকে তাকিয়ে রইল, আর চোখ বেয়ে পানি পড়ছে। আরে তাকিয়ে থেকো না, হা করো, তাকিয়ে থাকলে পেট ভরবে না। জান্নাত আপু হা করলো। আমি তাকে খাইয়ে দিলাম। সে আম্মুকে জড়িয়ে ধরেই ছিল। আমি খাবার খাইয়ে তার মুখ মুছে দিলাম। তারপর ডক্টর আঙ্কেল যে ওষুধগুলো দিল তা খাইয়ে দিলাম। আমিও খেয়ে নিলাম। আমি প্লেটগুলো নিয়ে নিচে এলাম। ওইদিকে তোর জন্য আজও এখনো খাইনি, তোকে খাইয়ে তারপর এখন খেলো। জান্নাত আম্মুর বুক থেকে মুখ তুলে আম্মুর মুখের দিকে তাকালো। আমি ঠিকই বলছি, এই সবে মাত্র তোকে খাইয়ে তারপর খেলো। আমি রুমে এসে দেখি ওদের যেভাবে দেখে গেছি সেইভাবেই আছে। আম্মু তুমি যাও, গিয়ে ঘুমাও, আর আব্বুকেও ঘুমাতে বলো। কি তোর আব্বু ঘুমায়নি? না, নিচে বসে আছে। তুমি যাও, আমি আছি। কিন্তু আমি জানি তুমি কিসের ভয় করছো। এতদিন যেহেতু কিছু হয়নি, তাই এই এক রাতেও কিছু হবে না। এতটুকু বিশ্বাস রাখো তোমার ছেলের উপর। ঠিক আছে, আমি গেলাম। জান্নাত মা, তুই শুয়ে পড়। আম্মু জান্নাত আপুকে রেখে চলে গেল। তুমি শুয়ে পড়ো, আমি আছি। আর প্লিজ আর কান্না করো না। জান্নাত আপু কোনো কথা না বলে শুয়ে পড়লো। আমিও একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম, কারণ রুমে সোফা নেই। আমি শুয়ে আছি, জান্নাত আপুও শুয়ে আছে। আমার চোখ দুটো ঘুমে জড়িয়ে এলো। এমন সময় কানো কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি বুঝে গেছি যে এটা আর কেউ নয়, জান্নাত আপুই কান্না করছে। আবার উঠলাম, উঠে খাটের দিকে তাকিয়ে দেখি সে বালিশে মুখ গুজে কান্না করছে। আমি আর তার কান্না দেখতে পারছি না। আমি তার পাশে শুয়ে আমার দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরলাম। কান্না করছো কেন? কান্না করতে বারণ করছিলাম না? তারা একদম স্বার্থপর, আমাকে একা রেখে চলে গেল। কেন? কোথায় যাবে তুমি? আব্বু আম্মুর কাছে। কথাটা শুনে আমি আরো জোরে জড়িয়ে ধরলাম। আমার এমন মনে হতে লাগলো সে তো এই কথা বলেই যেন সে আমার থেকে দূরে চলে যাচ্ছে। ব্যথা লাগছে। সরি, আমি জোরে জড়িয়ে ধরছি। তুমি প্লিজ এই কথা বলো না। তারা একদম ভালো না। আরো কত কথা। আমি তাকে জড়িয়ে ধরে আছি, সে কথা বলছে আর কান্না করছে।
এক সময় কান্না করতে করতে আমার বুকেই ঘুমিয়ে পড়লো। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি, তাকে একপাশে শুয়ে দিলাম, আবার নিচে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু রুমে নেই। আমি ওয়াশরুমে গেলাম, সেখানেও নেই। আমি পুরো বাড়ি খুঁজলাম, কোথাও নেই। শেষে তার রুমে গেলাম, সেখানেও নেই। অবশেষে ছাদে এলাম, এসে দেখি সে এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। আমি তার কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। আমার এইরকম জড়িয়ে ধরাতে সে হয়তো একটু অবাক হয়েছে। কখন ঘুম থেকে উঠলে, আমাকে জাগাওনি কেন? জান্নাত আপু কোনো কথা বলছে না। কি হলো বলো, কখন ঘুম থেকে উঠলে? এবার সে আবার কান্না করতে শুরু করলো। প্লিজ আর কান্না করো না, এমনিতেই কাল রাতে ঠিকমতো ঘুমাওনি, শরীরটা অনেক দুর্বল হয়ে পড়ছে তোমার, এখন আরো কান্না করলে আরো দুর্বল হয়ে পড়বে। আমি পাশে বসে তাকে জড়িয়ে ধরে আছি, এখন আবার কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। কি যে করি আমি এখন তোমাকে নিয়ে। তারপর তাকে কোলে করে সিঁড়ি পেয়ে রুমের দিকে যাচ্ছি। আম্মু দেখে আমার কাছে আসলো। কিরে, কি হয়েছে ওর? কিছু না, আবার কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। ও, কিন্তু ছাদে গেলি কখন তোরা? তুমি আপুকে ছাদে যেতে দেখোনি? না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, রুমে শুইয়ে দেই। যা, আর ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তা দিচ্ছি। আম্মু আব্বু কই? অফিসে চলে গেছে। এত সকাল? কে জানি কি মিটিং আছে বললো। ও আচ্ছা, আমি আসছি, তুমি নাস্তা দাও। আয়। আম্মু চলে গেল। আসলে সকাল এখন 7টা বাজে, তাই একটু অবাক হলাম, কারণ কাল রাতে তো ঠিক মতো কারো ঘুম হয়নি তাই। আর এত সকালে ঘুম থেকে ওঠার কারণে একটু অবাক হলাম। কিন্তু আমাকে ভাবাচ্ছে আপু কখন ঘুম থেকে উঠলো আর ছাদে গেল। আম্মু দেখলো না। আমি তাকে তার রুমে নিয়ে শুইয়ে দিলাম, তারপর কপালে একটা আলতো করে কিস করে চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে আপুর জন্য নাস্তা নিয়ে তার রুমে আসলাম। এসে দেখি সে এখনো ঘুমিয়ে আছে। আমি তার পাশে বসলাম, তবে তাকে জাগাবো না, কাল রাতে ঘুম হয়নি এমনিতেই। আমি আমার ফোন নিয়ে বসে বসে গল্প লিখছি। গল্পটা লেখা শেষ করে পোস্ট করে দিলাম। তারপর তাকে এবার জাগাবো, অনেকক্ষণ হলো ঘুমিয়েছে। আপু, এই আপু উঠো, অনেক ঘুমিয়েছো। উঠো, অনেক ঘুমিয়েছো, 10টা বেজে গেছে, উঠো, ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নাও। জান্নাত আপু উঠলো, তবে বসে আছে। আমি তার 2 কাঁধে হাত রেখে বললাম, এইভাবে ভেঙে পড়লে হবে, সবাইকে একদিন যেতে হবে। জান্নাত আপু কোনো কথা বলছে না। উঠো, ফ্রেশ হও, খেতে হবে। দেখি বসে আছে। আমি তার হাত ধরে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হও, আমি বসে আছি। আমি খাটে বসে এবার গেম খেলা শুরু করলাম। কিছুক্ষণ পর আপু দরজা খুলে বেরিয়ে আসলো। আমি তো তার এই রূপ দেখে তৃতীয়বারের মতো ক্রাশ খেলাম। নিজেকে সামলাতে সামলাতে আপু দেখি ড্রেসিং টেবিলে বসে তার কানের দুল খুলছে। কাল কলেজ থেকে এসেছে, আর কিছু খোলেনি। আর কি কি হলো আপনারা তো জানেনই, নতুন করে আর কি বলবো। আমি আবার গেমে মনোযোগ দিলাম, কিন্তু ভালো লাগছে না। তাকিয়ে দেখি তার কানের দুল খোলা শেষ, চুলগুলো আঁচড়ানো শেষ, কিন্তু মনমরা হয়ে বসে আছে ড্রেসিং টেবিলের সামনে। আমি উঠে তার কাছে গেলাম, পিছন থেকে তার 2 কাঁধে হাত রেখে বললাম, এমন করলে হবে বলো, উঠো, খেয়ে নাও। আমি তাকে উঠিয়ে খাটের উপর বসালাম, আর আমি তার সামনে বসলাম। আম্মু সকালে নাস্তা ডাল আর পরোটা বানিয়েছিল। আমি পরোটা ছিঁড়ে ডাল নিয়ে তার মুখের সামনে ধরলাম। নাও, হা করো। জান্নাত আপু একবার আমার দিকে তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘোরালো। এবার আমি তার পাশে গিয়ে বসলাম। খাবে না? না। কেন? ভালো লাগছে না। ভালো লাগছে না বললেই হলো, খাও বলছি, এদিকে তাকাও। না, তুই খাবারটা রেখে যা, আমি পরে খাবো। আমি আমার বাঁ হাত দিয়ে তার থুতনি ধরে আমার দিকে ঘোরালাম। এ কি, আমার হাতে পানি? তাকিয়ে দেখি তার চোখে জল। সে আবার অন্যদিকে মুখ ঘোরালো। আমি এবার তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। প্লিজ তার কান্না করো না, লক্ষ্মীটি আমার। আমি তার কাঁধে আমার থুতনি রাখলাম। জানো অনেক খারাপ লাগছে আমার তোমাকে এমন দেখে। কোনো কথা বলছে না, শুধু চোখের পানি ফেলছে। যাদের বাবা মা নেই তারাই বুঝে বাবা মাহীন জীবন চলা কতটা কঠিন। প্রত্যেক পদে পদে বিপদ, অবজ্ঞা, অবহেলা, বিভিন্ন ধরনের কষ্ট। কিন্তু আমি আমার লক্ষ্মীটাকে কোনোটাই দেব না, শুধু ভালোবাসা দেব, যেখানে থাকবে না কোনো কষ্ট। আমি তার চোখের পানি মুছে দিলাম। তারপর আবার খাবারটা তার মুখের সামনে ধরলাম। নাও, হা করো। জান্নাত আপু এবার হা করলো। আমি তাকে খাবার খাইয়ে দিয়ে প্লেটটা নিয়ে নিচে চলে আসলাম। প্লেটটা রেখে আবার তার রুমে গেলাম। এখন কেমন লাগছে? ভালো? খারাপ লাগছে না তো? না। এখন কি আরেকটু ঘুমাবে? ওকে। আমি তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমি তার মাথায় হাত বুলাচ্ছি, আর সে আমার বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর অনুভব করলাম সে ঘুমিয়ে গেছে। আমি তার কপালে ছোট্ট একটা কিস করে জড়িয়ে ধরলাম, আর মনে মনে বলছি, আমার জান পাখিটা অনেক কষ্ট পেয়েছে। আমি তাকে জড়িয়ে ধরে কখন ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। দুপুরে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। এই আরিয়ান, ওর দুপুর হয়ে গেছে। ও, উঠছি, তুমি যাও। যাচ্ছি, আর ওকে জাগিয়ে দে। ওকে, যাও। আম্মু চলে গেল। আমি জান্নাত আপুর দিকে তাকালাম, দেখি সে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে আছে আমায়।
আমি তার কপালে একটা কিস করে মাথার চুলগুলোতে হাত বুলাতে বুলাতে ডাকলাম, আপু। এই আপু। ধুর, কি আপু আপু করছি, ও তো আমার ভবিষ্যৎ বউ। এই যে ম্যাডাম, উঠেন, অনেক ঘুমিয়েছেন। হুম। কি হুম? উঠো, অনেক ঘুমিয়েছ। না। না, এখন আর না, এখন দুপুর হয়ে গেছে, উঠো, গোসল করতে হবে। হুম। আমি তাকে উঠিয়ে ওয়াশরুমে দিয়ে চলে গেলাম আমার রুমে। আমিও গোসল করে নিচে গেলাম দুপুরে খাওয়ার জন্য। আম্মু আব্বু ফিরছে। না, এখনো ফেরেনি। ও, জান্নাত মামুনি কই? আসেনি? এখনো আসেনি নিচে? না। ওকে আমি দেখছি। আমি আবার তার রুমে আসলাম। এসে দেখি এখনো সে ওয়াশরুমে। আমি দরজার সামনে গিয়ে দরজায় টোকা দিলাম। কি হলো, বের হচ্ছ না কেন? সে কখন দিয়ে গেলাম তোমায় ওয়াশরুমে, গোসল করছো? ওয়াশরুমের ভিতর থেকে বলল, হুম। তুমি এমন ভাবে হুম করছো কেন? দেখি দরজা খোলো। না, তুই যা। বলছি দরজা খুলতে। জান্নাত আস্তে করে দরজা খুলে দিল। এখন থেকে আপু বাদ, শুধু জান্নাত, কারণ ও আমার বউ। না মানে লেখক, কিন্তু সিঙ্গেল। আমি দরজা ধাক্কিয়ে ভিতরে গেলাম। কি করছো তুমি এখানে? আর এখনো গোসল করনি কেন? না মানে, না মানে কি? সে কখন তোমাকে দিয়ে গেলাম ওয়াশরুমে। দেখো, আমিও গোসল করে চলে আসছি, তবুও তোমার গোসল করা হয়নি। জান্নাত কেঁদে উঠল। আমি বুঝে গেছি ও তো চাচির কথা মনে পড়ছে। আমি ওকে জড়িয়ে ধরলাম। প্লিজ লক্ষ্মীটি, কান্না করো না, গোসল করে নাও, আম্মু বসে আছে খাবার নিয়ে। জান্নাত কান্না করেই যাচ্ছে। প্লিজ কান্না থামাও। এবার একটু কান্না থামালো। আমি তার কপালে একটা চুমু দিয়ে বললাম, আমি বাহিরে ওয়েট করছি, তাড়াতাড়ি গোসল করে বের হও। আমি তাকে ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আবার খাটে বসলাম। ফোনটা দিয়ে বন্ধুদের কল করলাম। কিরে, আজ কলেজে আসলি না কেন? বিরাট এক ঘটনা ঘটছে ভাই। কি হয়েছে? ফোনে না, বিকেলে আড্ডাখানায় আয়, তারপর বলবো। ওকে। বাই। কলটা কেটে দিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত বের হলো। আমি তার এই রূপের কথা কি বলবো, যত দেখি ততই ক্রাশ খাই। এই পর্যন্ত কতবার খেলাম নিজেও জানি না। সে ড্রেসিং টেবিলের সামনে বসে, কি বলবো, মেয়েরা ড্রেসিং টেবিলের সামনে বসে যা করে তাই করছে। তবে তার যে চুলগুলো ভেজা, সেদিকে তার কোনো খেয়ালই নেই। বুঝি না, যে মেয়ে নিজেকে সবসময় আমার সামনে পারফেক্ট ভাবে গড়ে তুলতো, আজ সেই মেয়ে এমন হয়ে গেল। আমি উঠে তোয়ালেটা নিয়ে তার মাথার চুলগুলো মুছে দিতে লাগলাম। সে আয়নাতে আমার দিকে তাকিয়ে আছে। চুলগুলো যে ভেজা, সেদিকে কোনো খেয়াল আছে? চুলগুলো মুছতেছি আর বলতেছি, হয়েছে, এবার উঠো, আম্মু খাবার নিয়ে বসে আছে। আমি তাকে ধরে নিচে নিয়ে গেলাম খাবার টেবিলে। বসো, আম্মু খাবার দাও। আম্মু খাবার দিল। আমি খাচ্ছি আর তার দিকে তাকাচ্ছি। দেখি সে ভাতগুলো নাড়ছে আর একটু একটু করে মুখে দিচ্ছে। কিরে মামুনি, খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। বলে উঠে চলে গেল। এটা কি হলো? দেখ বাবা, ওর এখন মন ভালো না। বুঝতেই পারছিস কত বড় একটা শখ খেলো। আমাদের দেখে রাখতে হবে মেয়েটাকে। আমি খেয়ে আবার খাবার নিয়ে তার রুমে গেলাম। গিয়ে দেখি শুয়ে আছে, বালিশে মুখ গুজে। আমি প্লেটটা টেবিলে রেখে তার কাছে গেলাম। চলো উঠো, খেয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। জান্নাত চমকে গিয়ে আমার দিকে তাকালো। হয়তো আমি যে রুমে আছি সেদিকে কোনো খেয়াল ছিল না, তবে আমি তার চোখে পানি দেখছি। সে আবার মুখ গুজে দিল বালিশে। আমি তাকে টান দিয়ে তুলে জড়িয়ে ধরলাম। কেন করছো এমন? যা হবার তা তো হয়েই গেছে, নিজেকে সামলাও প্লিজ, আমি আর তোমার চোখের পানি দেখতে পারছি না। বলেই আস্তে করে তার ঘাড়ে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। প্লিজ নিজেকে সামলাও। আমি জান্নাতকে ছেড়ে দিয়ে টেবিল থেকে খাবারের প্লেটটা এনে জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম। আর জান্নাত কান্না করছে আর খাচ্ছে। আমি তাকে খাইয়ে প্লেটটা নিয়ে নিচে এলাম। প্লেটটা রেখে আবার গেলাম তার রুমে। গিয়ে দেখি জান্নাত হাঁটুর ভাঁজে মুখ গুজে কান্না করছে। আমি গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, অনেক কান্না করছো, আর কান্না করো না প্লিজ। আমি তার হাঁটু ভাঁজ থেকে মাথা তুলে চোখের পানি মুছে দিয়ে দুই কাঁধে হাত রেখে বললাম, চলো আজ বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব, যাবে? না। অন্যদিকে মুখ ঘুরিয়ে আমি আবার তার মুখটা আমার দিকে ঘোরালাম। কেন যাবে না? ভালো লাগছে না? না। ওকে থাক, তাহলে যেতে হবে না। এখন কি করবে? কোনো কথা বলছে না, আবার চোখের পানি ফেলছে। আমি তাকে জড়িয়ে ধরলাম। প্লিজ লক্ষ্মীটি, আর কান্না করো না, অনেক দুর্বল হয়ে গেছে তুমি, শুয়ে পড়ে। আমি তাকে শুয়ে দিলাম। জান্নাতকে ঘুম পাড়িয়ে আমি নিচে এলাম। আম্মু, আমি বাহিরে গেলাম, তুমিও রুমে যাও। কখন ফিরবি? একটু লেট হবে। যাই করিস তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। ঠিক আছে। আব্বু অফিস থেকে ফিরছে? না। আচ্ছা, আমি ফোন করে দেখছি। আম্মু চলে গেল উপরে জান্নাতের রুমে, আর আমি বেরিয়ে গেলাম বাইক নিয়ে। ও, আব্বুকে ফোন করেছি, এর ফাঁকে আব্বু বলছে বাসায় আসছে। আমি বাইক নিয়ে আমাদের আড্ডাখানায় চলে আসলাম। এসে বসে আছি,
কিছুক্ষণ পর ওরা দুইটা এলো। কিরে, এমন কি হলো যে আজ কলেজে গেলি না? তারপর আমি ওদেরকে সব খুলে বললাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। থাক, আর কান্না করিস না, যা হবার তা তো হয়ে গেছে। জানিস, আমার চাচা আমাকে অনেক ভালোবাসতো। যেদিন আমার কাছে টাকা থাকতো না সেদিন আমার পকেটে টাকা দিয়ে দিত। আব্বুর ব্যবসার কাজে অনেক হেল্প করত। আমার চাচিও অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করতো, ঠিক মায়ের মতো খাইয়ে দিত, অনেক কেয়ারিং করতো আমায়। থাক ভাই, আর কান্না করিস না। এখন বল আপু, মানে জান্নাত আপুর কি অবস্থা? এখন একটু ভালো, এখানে আসার আগে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। ও, ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ঘুরতে ঘুরতে রাত প্রায় 9টা বেজে যায়। আমি বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। এখন আসার সময় হলো তোর? তোকে না বলেছি তাড়াতাড়ি আসবি? হইছে, এখন তো আসছি। দেখি সরো। আম্মুকে পাশ কাটিয়ে ভিতরে গেলাম। গিয়ে দেখি জান্নাত সোফায় বসে আছে, হাঁটুর ভাঁজে মুখ গজে দিয়ে। আমি তার পিছনে গিয়ে বসলাম। খেয়েছো? জান্নাত মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো, আবার সামনের দিকে আগের মতো হয়ে গেল। আমি তাকে ঘুরিয়ে আমার দিকে আনলাম। কি হলো, কিছু বলছি আমি। খেয়েছো? না। বলে উঠতে যাবে, আমি তার হাত ধরে বললাম, এখানে বসো। জান্নাত কোনো কথা ছাড়াই বসলো। বুঝলাম না, অন্যদিন হলে এই নিয়ে আমার সাথে ঝগড়া লেগে যেত। যাই হোক, আমি তার কাঁধে 2 হাত রেখে বললাম, এমন গোমরা মুখ করে আছো কেন? আমার কিন্তু ভালো লাগছে না। কোনো কথা বলছে না। ওকে ফাইন, চলো খাবে। কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারোনি, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কোনো কথা না বলে উঠে চলে গেল। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে আমার রুমে চলে গেলাম। সেও তার রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। আম্মু আব্বুও শুয়ে পড়লো। এরপর থেকে শুরু হলো জান্নাতের অবহেলা। আমি যাই বলি যাই করি, ও শুধু হ্যাঁ না হ্যাঁ বলো এগুলো বলতো। আজ অনেকদিন পর কলেজে যাচ্ছি, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তার জন্য সেও আসলো। এতক্ষণ লাগে, উঠো। জান্নাত কোনো কথা ছাড়াই উঠে বসলো। আমি বাইক চালিয়ে কলেজে চলে আসলাম। বাইকটা পার্ক করে জান্নাতকে নামিয়ে দিলাম। সে কোনো কথা ছাড়াই চলে গেল। আমিও চলে আসলাম বন্ধুদের কাছে। কিরে, আজ কিছু বলেনি তোকে আপু? কিরে, এমন ভাবে চুপচাপ তো আপু ছিল না, তোকে কিছু না কিছু বলে শাসিয়ে যেত। ভাই, ও চাচা চাচি মরার পর থেকে কারোর সাথে ঠিকমতো কথা বলে না। যদি কিছু জিজ্ঞেস করি শুধু হ্যাঁ না হ্যাঁ বলো। কি করব কিছু বুঝছি না। থাক, এসব নিয়ে ভাবিস না, ঠিক হয়ে যাবে। এখন একটু শোকে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ক্লাসে চলো। ও তানিয়া আসেনি? আরে ভাই, এখানে তো আরেকটা ঘটনা ঘটছে। কি ঘটছে? রনি তানিয়াকে প্রপোজ করেছে, তানিয়াও রাজি হয়ে গেছে। বাহ, রনি আমার ট্রিট কই? তুই তো শালা কলেজেই আসিস না। সবই তো জানোস তোরা। বাদ দে, আজকে বিকেলে টিপ দেবো, আসবি কিন্তু। আসবো। তা তোর গার্লফ্রেন্ড এখন এলো না কেন? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করবি না, তোরা ভাবি ডাকবি না আমায়। আমি তোদের ফ্রেন্ড ছিলাম, ফ্রেন্ড আছি, ফ্রেন্ড থাকবো। একবার যদি ভাবি বলিস তো কানের নিচে 2টো দেবো। আমরা কথা বলছিলাম, তখনই তানিয়া পিছন থেকে বলে উঠলো, ভালোই তো, আটকে গেলাম। বল বল বল, আর আমি 2টা কানের নিচে দেই। থাক, দোষ দেয়া লাগবে না, চল ক্লাসে যাই। সবাই মিলে ক্লাসে আসলাম। সব কটা ক্লাস করে বাইকের সামনে এসে দাঁড়িয়ে আছি। ওরা সবাই চলে গেল। কিছুক্ষণ পর জান্নাত আসলো। বুঝছি না আজ এত তাড়াতাড়ি চলে আসলো। আমি হাবলার মতো তাকিয়ে আছি তার দিকে। আমার ঘোর ভাগিয়ে জান্নাত শুধু একটা কথাই বলল, চল। আমিও বাইকে উঠে ফিসফিস করে বললাম, যাক বাবা, এতদিন পর নতুন একটা শব্দ যোগ হলো, চলো। আমি বাইক স্টার্ট দিলাম। জান্নাত উঠে বসলো পিছনে। বাইক চালাচ্ছি আর জান্নাতের দিকে তাকাচ্ছি। না মানে লুকিং গ্লাসে দেখি সে মিট মিট করে হাসছে। তার হাসি দেখে অনেকটা শান্তি পেলাম। আজ অনেকদিন পর তাকে হাসতে দেখলাম। প্রায় 2 মাস তো হবেই। আমি বাইক নিয়ে বাসায় চলে আসলাম, পার্ক করলাম। জান্নাত নেমে ভিতরে চলে গেল। আমি চলে আসলাম রুমে, গিয়ে গোসল করে খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে চলে গেলাম আড্ডাখানায়। এসে একজন নতুন মেম্বার্স দেখলাম, মানে তানিয়াও আজ আসছে। যাক, ওদের সাথে চলে গেলাম রেস্টুরেন্টে। গিয়ে একটা টেবিলে বসলাম। ওরা খাবার অর্ডার দিল, খাবার আসলো, সবাই খাচ্ছে। গায়েস, তোদের সাথে কিছু কথা আছে। বল, এতে আবার পারমিশন নেওয়ার কি আছে? না মানে কথাটা রনি আর তানিয়াকে বলবো। ওকে, তাহলে আমি ওই টেবিলে গেলাম। আরে না থাক, সমস্যা নেই। কি বলবি বলে ফেল। আমার তোদের দুজনের একটু হেল্প লাগবে। আরে ভাই বলে ফেল, আমাদের সামর্থ্য থাকলে আমরা করব, বল। তোকে কয়দিনের জন্য আমার গার্লফ্রেন্ড হতে হবে। আমার কথা শুনে ওদের মুখের খাবার বেরিয়ে আসলো। রনির বিষম উঠে গেল। রনি আমার পাশেই বসা ছিল। আমি তাকে পানি দিলাম, সাথে সাথেই ঢক ঢক করে পানি গিলতে লাগলো। আরে আস্তে আস্তে। সর শালা এখান থেকে। আরে আমার কথাটা তো শুনো। কোনো কথা না, তুই উঠবি, না হলে মাথা ফাটিয়ে দিলাম। রনি শান্ত হ, আমি দেখছি। তুই কি বলতে চাইছিস বলতো? আমার কথা পুরোটা না শোনা পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারবি না। আমি জানি তুই কোনো খারাপ কথা বলবি না, তাই বল। কেউ কোনো কথা বলবে না। ওকে, তাহলে শোন। আমি বলতে লাগলাম, তোকে কয়দিনের জন্য আমার সাথে গার্লফ্রেন্ডের নাটক করতে হবে। কিন্তু কেন?
কারণ জান্নাত। মানে এটা যে জান্নাতের মুখ থেকে শুনতে হবে যে ও আমাকে ভালোবাসে, আর আমি যদি তানিয়ার সাথে রিলেশন করছি, যদি সে শুনে তাহলে তো আরো আগেই বলে দিবে। না ভাই, এটা করিস না। জান্নাত আপু তোকে অনেক ভালোবাসে, তুই এমন করিস না, উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। এই তুই জানলি কি করে যে জান্নাত আমাকে ভালোবাসে? না মানে তুই বলবি আমার কিন্তু রাগ উঠছে। তারপর তানিয়া ওই দিনের সব কথা বলল, যেদিন আমি তানিয়াকে প্রথম জান্নাতের সাথে দেখা করাই। আচ্ছা এই ব্যাপার, আমার জানু আমার থেকে এত কিছু লুকাচ্ছে। এখন তো তোকে আমার গার্লফ্রেন্ড হতেই হবে কিছুদিনের জন্য। না, ও হবে না, আমি দিব না। আরিয়ান, এটা ঠিক হবে না। আমি বুঝবো, তুই রাজি কিনা বল। না তানিয়া, তুমি রাজি হবা না। আমি রাজি। তানিয়া। রনি রাগ দেখিয়ে উঠে চলে গেল। থাক তানিয়া, তোর রাজি হবার দরকার নেই, রনি অনেক রেগে গেছে। আরে ধুর, ওর রাগ সম্বন্ধে তুই তো জানিস, দেখবি কিছুক্ষণ পর এমনি চলে আসবে। তুই খা। আমরা খাচ্ছি, কিছুক্ষণ পর রনি আবার আসলো। কিরে গেলি না, আবার আসলি কেন? তোর কোনো সমস্যা? অনেক রেগে আছে দেখছি তানিয়ার বাবুটা। শালা তো এবার লজ্জায় শেষ। বস এখানে। রনি বসলো। দেখ ভাই, বেশি না, বাস 1 সপ্তাহ, এর মধ্যেই দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আমি তো ওকে শুধু জান্নাতের সামনেই গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করব। আমাকে হেল্প কর ভাই। আমি আমার সেই কলিজাকে চাই যে আমাকে অনেক ভালোবাসতো, কোনো মেয়ের সাথে মিশতে দিত না, আমাকে অনেক কেয়ার করতো। প্লিজ ভাই, আমি আমার সেই রাগী জান্নাতকে চাই। প্লিজ ভাই, আমাকে হেল্প কর। আমি জানি সে আমাকে অন্য মেয়ের সাথে দেখলে ডেকে গিয়ে ঠিক বলে দিবে। আমি কেঁদে উঠলাম, কারণ আমি তাকে এখন অনেক ভালোবেসে ফেলেছি। তার সে আগের দিনগুলো অনেক মিস করছি। আমি চাই জান্নাত আবার আগের মতো হোক, আমাকে আগের মতো কেয়ার করুক। অনেক রিকোয়েস্টের পর রনি রাজি হলো। সেখান থেকে বাসায় আসলাম রাত 10টায়। এসে দেখি আব্বু আম্মু জান্নাত তারা খাবার টেবিলে বসে আছে। প্রথমে হাসি মুখে বাসায় ঢুকলেও জান্নাতকে দেখে নিমিষেই হাসি উধাও হয়ে গেল। তার কারণ জান্নাত গোমরা মুখ করে বসে আছে খাবার টেবিলে। আমি আর তাকে এভাবে দেখতে পারছি না। এইসব ভাবছি, এরই মাঝে আম্মু বলে উঠল, কিরে এত লেট হলো কেন? ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমার খিদে নেই, তোমরা খাও, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আর কোনো কথা না বলে আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রীতিমতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি জান্নাতের জন্য। জান্নাত আসার পর তাকে নিয়ে সোজা কলেজে চলে আসলাম। সে তার ফ্রেন্ডের কাছে চলে গেল, আমি আমার ফ্রেন্ডের কাছে চলে আসলাম। এর মাঝে জান্নাত একটা কথাও বলেনি, আমিও বলিনি। তারপর আমরা সবাই ক্লাসে গেলাম। এর মাঝে তানিয়ার সাথে এই ব্যাপারে একটা প্ল্যান করলাম। থাক, সেটা পরে বুঝবেন, এখন এটা নিয়ে ভাবার সময় নেই। আমার ক্লাস আছে। আমি সব ক্লাস করে তানিয়াকে নিয়ে বাইকের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখি জান্নাত আসছে। আমি তানিয়ার সাথে হেসে হেসে কথা শুরু করলাম। একটু আর চোখে তাকিয়ে দেখি মহারানী তো রাগে ফায়ার। যাই হোক, বেশি কিছু বলা যাবে না, তা নয়তো উল্টাপাল্টা কিছু করে ফেলবে। আমি তানিয়াকে চলে যেতে বললাম, তানিয়া চলে গেল। জান্নাত আমার কাছে আসলো। তো যাওয়া যাক, উঠো। চল। তাতে দাঁত চেপে বলল। আমি তো তার এই রাগ দেখে খুশি, আবার একটু চিন্তা হচ্ছে এই মেয়ে যে রাগী, আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। যাই হোক, আমি বাইকে উঠে বসলাম, জান্নাতও বসলো। তারপর সোজা বাসায় আসলাম। জান্নাত সোজা বাইক থেকে নেমে হন হন করে হেঁটে রুমে চলে গেল। যা বাবা, এইটুকুতে এত রাগে গেল, এখনো তো আরো বাকি। আমিও বাইক থেকে নেমে সোজা বাসায় চলে আসলাম। রুমে গিয়ে গোসল করে প্রতিদিনের মতো আজও দিলাম এক ঘুম। তবে রুমে আসার আগে একটা জিনিস দেখলাম, সেটা হলো জান্নাত রুমে এসে তার কলেজ ব্যাগ খাটে ছুঁড়ে ফেলে দেয়। তারপর কিছুক্ষণ খাটে বসে থেকে রাগটা কন্ট্রোল করে চেষ্টা করে, তারপর ওয়াশরুমে চলে যায়। যাই হোক, প্রতিদিনের মতো আজও বিকেলে ঘুম থেকে উঠে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত প্রায় 9টায় বাসায় আসলাম। বাসায় ঢুকতেই, কি করছিস তুই? আমি আবার কি করলাম? তাহলে জান্নাত মামুনি কলেজ থেকে এসে এমন রাগ করলো কেন? আমি কি জানি? তুই জানিস না? না। ঠিক আছে, আমি যেন পরে কিছু না শুনি। ওকে। যা, তোর আব্বু আর জান্নাত মামুনিকে ডেকে আন, আমি খাবার দিচ্ছি। আব্বুকে ডাকবো? আচ্ছা ঠিক আছে। আগেই বলছি আমি আব্বুকে একটু ভয় পাই। আমি নিচে থেকে আমার রুমে এসে ফ্রেশ হয়ে আব্বুর রুমে গেলাম। আব্বু আসবো? আব্বু কাজ করছিল। আয়। আমি রুমের ভিতরে গেলাম। কিছু বলবি? আম্মু ডাকছে। কেন? খেতে ডাকছে। ও, তুই যা, আমি আসছি। আমি রুম থেকে বেরিয়ে জান্নাতের রুমে গেলাম। দেখি মহারানী শুয়ে শুয়ে ফোন টিপছে। আসবো? জান্নাত আমার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো, কোনো কথাই বলল না। যা বাবা, এতেই এত রাগ?
আমি তার পাশে গিয়ে শুয়ে পড়লাম। ফোনে তাকিয়ে দেখি ফেসবুকে ভিডিও দেখছে। আম্মু খেতে ডাকছে, চলো। কোনো কথা বলছে না। আমি ফোনটা তার হাত থেকে নিয়ে পাশে রেখে দিলাম। সে আবার ফোনটা নিতে যাবে, অমনি জড়িয়ে ধরলাম। রাগ করছো আমার উপর? জান্নাত আমার দিকে তাকালো। কি হলো বলো? না। তাহলে খেতে চলো।